আমার যিনি হাসব্যান্ড সে বাইরে ছিলেন এবং তাকে বলা হয় আপনি নাচুন, যে আপনার ওয়াইফ সিলেক্ট হয়নি কেন হয়নি, এরকম করুন, এরকম একটা কিছু একটা করতে বলা হয়। ও বলে আমি কি জোকার নাকি, আমাকে কি পেয়েছেন, আমাদের কি ইমোশন নেই? এখন সো কল্ড সিঙ্গাররা অনেকেই আছে, আমরা জানি। গান শেখে না কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রামও করে। তোমার কি মত যে গানটা শেখা উচিত? যারা শিখছেন না সো কল পাবলিসিটির জন্য, দুদিনের একটু পাবলিসিটি পাবে, সবাই তো একটু চায় যে আমাকে হুম। সবাই চিনুক, সবাই আমাকে ইম্পর্টেন্স দিক, তো তার জন্য যারা গান বাজনা করছেন তারা ঠিক আছে, ওইটুকুর জন্য করে করে ঠিক আছে। কিন্তু এর মধ্যেও যারা কিন্তু গান বাজনাটা এখন সিরিয়াসলি নিচ্ছেন, যারা প্রফেশন হিসেবে বা প্যাশন হিসেবে নিচ্ছেন, আমার মনে হয় তারা শিখেই আসছে, তাদের ভিতটা মজবুত করেই আসছে। ওইরকমই একটা শো বর্ধমানের এদিকে ক্ষেতের মধ্যে শো হচ্ছে এবং ওপেন শো, ওখানে হাতি চলে আসে স্টেজে। এবার আমি তো স্টেজ থেকে নেমে বরাবর সেই দেখছি যে হাতি ছুটছে, আমি স্টেজ থেকে নেমে স্করপিওতে বসে পড়েছি, আর ড্রাইভার বলছে দিদি স্করপিওতে হাতি এক লাথি দিলে উল্টে যাবে। জীবনের শুরু থেকেই আমি জানতাম যে আমি মানে যতটুকু পারি গানটাই পারি, আর কিছু পারি না। নমস্কার, আমি ঐন্দ্রিলা। সবাইকে অনেক স্বাগত আমার পডকাস্টের শোতে। আপনারা দেখেছেন যে আমার ফার্স্ট যে এপিসোডে এসেছিল একজন সিঙ্গার সারেগামা পায়ের, আজকেও সারেগামা পায়ের একজন ফাইনালিস্ট এসেছে ২০১২ সাল। কে আছে আমার সাথে? ফিমেল সিঙ্গার মাধুরী দে। নমস্কার, নমস্কার। কেমন আছো? ভীষণ ভালো। তুমি আমার কেমন মনে আছো? হয় তুমি পডকাস্টের শোতে ফার্স্ট টাইম এলে। হ্যাঁ, এরকম পডকাস্টে ফার্স্ট টাইম। তো কেমন লাগছে? এক্সাইটেড অ্যান্ড ভীষণ ভালো লাগছে। তোমার সাথে আমার এর আগেও দেখা হয়েছে হুম। অন্য এক জায়গায়, অন্য এক ভূমিকায়। তো আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। সো হ্যাপি। আর তোমার এই যে গানের একটা তুমি যে এত বছর তোমার কেরিয়ার, তো হঠাৎ করে কোথা থেকে এলো এই গানের প্রতি যে এত ভালোবাসা বা টান? ছোটবেলা থেকেই কি গান করতে? অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে সবাই গান করতেন। আমার বাবার ফ্যামিলিতে আমার বাবা, দাদু এরা সবাই মিউজিশিয়ানস ছিলেন। আমার দাদু হারমোনিয়াম নিজে বানাতেন। মানে ওইভাবে। তো বাবা গান গাইতেন। সেখান থেকে আম মানে হঠাৎ করে আসেনি, এটা জন্মসূত্রেই এসছে। এবং আমি ১ম আমার জীবনের শুরু থেকেই আমি জানতাম যে আমি মানে যতটুকু পারি গানটাই পারি। আর কিছু পারি না। ২০১২ সালে তুমি সারেগামাপা এর ফাইনালিস্ট ছিলে, হুম, যেটা তোমার জি টিভির। হুম। তো সেখানকার একটা জার্নি নিয়ে আমাদেরকে একটু বলো। আ দেখো সারেগামাপা জি টিভি যেটা বম্বেতে হয়, হুম, আমরা ছোটবেলায় দেখতাম। সবাই আমার মনে হয় তুমিও যখন হুম, ছোট হুম, ছিলে হুম। বা আমাদের আগের জেনারেশনরাও, আমাদের পরের জেনারেশনদের কাছেও সারেগামাপা একটা নস্টালজিয়া ছিল। আ তখন আমরা আমাদের স্বপ্ন ছিল যে আ একবার ওই মঞ্চটাতে যাওয়ার, এবং আমি ওইভাবে যাইনি যে আমি কতটা আ ফেম পাবো বা কতটা ফেমাস হবো। বাট একটা স্বপ্ন ছিল যে ওই মাটি থেকে, ওই মঞ্চ থেকে আমাদের প্রচুর আইডলরা এসছেন। আমরা হুম। পেয়েছি অনেককে। সো ওইখানে একবার যাবার ভীষণ ইচ্ছে ছিল, এবং আ আম উইথআউট এনি সোর্স আমি একদম ওপেন লাইনে অডিশন দিয়েই আমি গেছি, এবং বাই গডস গ্রেস আমি চান্স পেয়েছি, এবং ওখানে ভীষণ আ মানে ওখানের এক্সপেরিয়েন্স ভীষণ ভালো। আমি শঙ্করজির গ্রুপে ছিলাম অ্যান্ড আমি ফাইনালিস্ট হয়েছিলাম, এবং তারপরে আমাদেরকে নিয়ে ট্যুর করা, এবং খুব জার্নিটা খুব ভালো। এবং সবাই মোটামুটি আ যতটুক আমি এখন গান গাইছি, ওখান থেকে না শুধুমাত্র গানের না, আমার মনে হয় ওভারঅল একটা আ গ্রুমিং হয়। তুমি কিভাবে কার সাথে কথা বলবে, যেমন আমার যে হিন্দি উচ্চারণটা যতটুক পরিষ্কার ততটুক ওখান থেকে কিন্তু মেক্সিমামটা হয়েছে। কারণ ওখানে আমাদেরকে উর্দু শেখানো হতো। আচ্ছা। হ্যাঁ, তো আ ওখানে যে লাফজ গুলো, নুক্তা এই জিনিসগুলো হুম। আমি আগে জানতাম না। বিন্দি কি, হসন্ত কি এগুলো কি আমি জানতাম না। তো ওখানে গিয়ে আমি যখন উর্দুটা অল্প, অল্প করে শিখি, উর্দু লেখা না মানে প্রনাউন্স করা তো। সেই জিনিসগুলো, তারপর একটা ওভারঅল একটা গ্রুমিং এর সেশন হতো, মেডিটেশন এর সেশন হতো। তো আমার মনে হয় গান বাজনা করাটা তো সেকেন্ডারি। ১ম এ একজন মানুষ হওয়াটা খুব ইম্পোর্টেন্ট, এবং সেই গ্রুমিংটা কিন্তু ওখানে করায়, এবং সেটা আমার লাইফে আ গান বাজনা বলো, যেকোনো মানে যেকোনো ফিল্ডে বলো, আমার মনে হয় এটা খুব কাজে দিয়েছে। তো তুমি জি টিভিতে গেছো। তো হুম, তোমার মনে হয়নি যে জি বাংলায় আমাদের যে সারেগামাপায় হয়, হুম। তো সেখানে আসার কখনো ইচ্ছে জাগেনি তোমার? না, অবশ্যই ইচ্ছে জেগেছে। কারণ বাংলা তো, এবং জি বাংলার একটা আলাদাই ক্রেজ আছে। তো আমার আমি ওইভাবে করে না আমার লাইফে কোনো কিছু প্ল্যান করে কিছু হয় না, জানো তো? এটা আমি তোমাকে বলি। আমি গেছিলাম একটা অন্য
সারেগামাপার আগে একটা অন্য ইয়েতে অডিশন দিতে। সেটাও বম্বে। আমি নামটা বলছি না। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ওখানে আমার সাথে অনেক কিছু হয়। ওখানে আ সেই সকালবেলা আমাকে ডাকা হয় এবং আমার অডিশন নেওয়া হয় রাত ১টা। আমি যখন পৌঁছেছিলাম অডিশন দিতে, আমাদের কলকাতায় হয় অডিশনটা শুরু এবং আমি যখন যাই তখন ভোর ৫টা। আমি যখন অডিশন রুমে ঢুকি তখন রাত ১টা। তারপরেও আমি অডিশন দিয়েছিলাম এবং তারপরে সিলেক্ট হয়েছিলাম। সিলেক্ট হওয়ার পরে আমাকে যখন নেক্সট রাউন্ডে ডাকা হয়, ডাকার পরেও সেই সেম জিনিস। আ টপ 15 কি টপ 25 এর মধ্যে আমি এসেছিলাম। কলকাতার অডিশনে ফাইনাল যেটার পরে আমরা বম্বে যেতাম। তো সেখানে আমার বাড়ির লোককে ডেকে নিয়ে যাওয়া হয়। অনেক কিছু করা হয় এবং আমি যে গানটা গাই, আ গানটা রেকর্ড করা হয় এবং তারপরে বলা হয় যে আপনি আ সিলেক্ট হননি। আ আপনি সিলেক্ট হননি। তো আমার যিনি হাসব্যান্ড সে বাইরে ছিলেন এবং তাকে বলা হয় আপনি নাচুন। যে আপনার ওয়াইফ সিলেক্ট হয়নি, কেন হয়নি? এরকম করুন। এরকম একটা কিছু একটা করতে বলা হয়। তো ও বলে, "আমি কি জোকার নাকি? আমাকে কি পেয়েছেন? আমাদের কি ইমোশন নেই?" তো এরকম একটা কিছু বলা মানে এরকম একটা সিন তৈরি করা হয়। হুম, যেটা মানুষ একটুখানি টিআরপি চেখে দেখতে বানানোর পারে, জন্য চেখে অ্যাকচুয়ালি দেখতে পারে। হ্যাঁ। তো সেই জিনিসটা আমরা করিনি। এবং তারপর আমার মানে একটা জেদ চেপে গেছিল। তখন আমি জেদ নিয়েছিলাম যে আমি বম্বেতেই যাবো এবং এর থেকে ভালো কোনো রিয়ালিটি শোতে যাবো। সেই হিসেব করে কিন্তু গেছি। আমি যে একটা স্বপ্ন ছিল ঠিক আছে যাওয়ার। বাট ওইভাবে করে বাংলায় যাইনি, হিন্দি ওইভাবে করে আমি না। এই জেদের জন্য আমি ওখানে গেছি। এবং টাচ উড আমি সিলেক্ট হয়েছি তারপর গেছি। কিন্তু আমি ওই ভেবে যে আমি বাংলাটায় যাইনি বা ওটায় যাই আমার লাইফে কোনো কিছু মানে আমি এটার পর প্ল্যান করে ওটা করব ওটা না। হয়ে গেছে। কোথাও কি মনে হয় যে এরকম কাউচ যে ব্যাপারটা হয় হুম, যে ধরো আ তুমি জানো যে এই গানটা তুমিই গান করবে। হুম, তো হঠাৎ করে তুমি জানতে পারলে যে এর জায়গায় অন্য কোনো সিঙ্গার গান করছে। তোমারই কোনো চেনা পরিচিত হুম। ফ্রেন্ড। তো এরকম কোথাও গিয়ে লেগেছে যে এটা তো আমারই কাজটা করার কথা ছিল। এটা সবসময় মোটামুটি প্রায়শই দেখছি যে, যেই গানটা আমাকে ফাইনালাইজ করা হলো পরে দেখছি আরেকজন গাইছে। না, এটা আমি কেন অনেকেই দেখেছে। কেউ স্বীকার করবে, কেউ করবে না। বাট হুম। এখানে কি হয়, এটা আমি না অত সিরিয়াসলি নিই না। কারণ এখানে যদি লেখা থাকে ঠিকই হবে। আমার ডেস্টিনি না আমি ওই নিয়ে ঝগড়া করব। আমার ডেস্টিনি আমি আমার 100% দেব। বাকি যেটা হওয়ার না সেটা তুমি শত চেষ্টা করলেও তোমার কাছে আসবে না। যেটা হওয়ার সেটাই আসবে। তোমার কি মনে হয় যে এই যে নামি দামি যে চ্যানেলগুলো রয়েছে যেখানে যে এত সিঙ্গাররা উঠছে যে এই যে তুমি বললে একটু আগে যে গানের যখন অডিশন দিতে গেছো তোমার সকালে টাইমিং রাতে অডিশনটা হুম। নিয়েছে তো কোথাও গিয়ে মনে হয় যে যে তুমি যদি সিলেক্টেড হও তোমাকে তার বিনিময়ে এই দিতে হবে এত কিছু দিতে হবে তো সেটা কি হয় যে তুমি যদি ফাইনালিস্ট হও বা হুম। তুমি যদি উইনার হও তোমাকে একটা ডোনেশন চ্যানেলকে করতে না, হবে না এরকম আমি কোথাও শুনিনি। মানে আমি শুনেছি অনেক জায়গায় আলোচনা হয়। বাট আমি কোথাও ফেস করিনি। যে এই রিয়ালিটি শোতে গেলে আমাকে এত লামসাম একটা অ্যামাউন্ট দিতে হবে। এরকম আমি কোথাও আমি তো দিইনি। সুতরাং আমার কোনো এক্সপেরিয়েন্স নেই এরকম। যারা বলে তারা কতটা সত্যি বলে এটা আমার একটু ডাউট আছে। গান শেখা আর যারা এখন সো কল্ড সিঙ্গাররা অনেকেই আছে আমরা জানি। গান শেখে না কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রামও করে। তো তোমার কি মত যে গানটা শেখা উচিত? 100% তার কারণ আ গানটা আমাদের গান বাজনাটা একটা লাইমলাইট তো। ভীষণ আলো ঝলমলে পেছনে আলো জ্বলছে। আ সবাই দেখছে। খুব তাড়াতাড়ি চিনে যাচ্ছে। আর এখন তো সবাই গান গাইতে পারে। তো আ আমার মনে হয় এই লাইনটা সবথেকে সোজা হিসেবে নেয় সবাই। যে কেউ একটু ২ লাইন গেয়ে দিলেই তো অডিয়েন্স নিয়ে নিচ্ছে। তো আমার মনে হয় কিন্তু যারা তার মধ্যেও যারা গান বাজনাটাকে সিরিয়াসলি নিচ্ছেন না, তারা কিন্তু গানটা শিখছেন। যারা শিখছেন না ওই সো কল্ড পাবলিসিটির জন্য ২ দিনের একটু পাবলিসিটি পাবে। সবাই তো একটু চায় যে আমাকে হুম। সবাই চিনুক। মানে সবাই আমাকে ইম্পোর্টেন্স দিক। তো তার জন্য যারা গান বাজনা করছেন তারা ঠিক আছে। ওইটুকুর জন্য করে ঠিক আছে। কিন্তু এর মধ্যেও যারা কিন্তু গান বাজনাটা এখন সিরিয়াসলি নিচ্ছেন, যারা প্রফেশন হিসেবে বা প্যাশন হিসেবে নিচ্ছেন, আমার মনে হয় তারা শিখেই আসছে। তাদের ভিতটা মজবুত করেই আসছে। তোমার মতে এটা কি এরকম হয় যে ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার যারা রয়েছে তাদের একটা মেক্সিমাম ফলোয়ার্স না হলে তারা এই জায়গায় করতে পারবে না? মানে আমি বুঝলাম না মানে কোয়েশ্চেনটা। ধরো কোনো
এই ধরো সিনেমা বলো বা ফিল্মের কথাই বলছি, হুম, বা সেখানে তোমার ইনফ্লুয়েন্সার হুম, বা ইউটিউবার যারা হুম। ম্যাক্সিমাম ফলোয়ার্স না হলে সিলেকশন হবে না। আচ্ছা, সেরকম কি তো কখনো এরকম ফেস করেছো? দেখো ফলোয়ার্স এর একটা আলাদা মর্যাদা আছে। এটা আমি জানি। আ কিছু, কিছু সিলেকশন ওই বেসিসেও হয়। কিছু, কিছু কিন্তু সব না। তো আর ডিজিটাল মাধ্যমটা না এই যে YouTube বলো, Facebook বলো, এটার না একটা আমি মনে করি একটা নেগেটিভ দিক তো সবাই জানে। কি, কি নেগেটিভ দিক হতে হুম, পারে। আমাদের পার্সোনাল লাইফ বলে আর কিছু নেই। হুম, আমরা রোজকার জামাকাপড় পরেও Facebook এ চলে আসছি। YouTube হুম, এ, Insta তে চলে আসছি, ভিডিও করছি। তো ওগুলো বাদ দাও। ওগুলো তো সবাই জানি আমরা নেগেটিভ। কিন্তু এইসব মানে সোশ্যাল সাইট এরও একটা পজিটিভ দিক আছে। যারা প্রফেশনাল ওয়ে তে নিতে পারে না, তাদের হুম, কাছে কিন্তু এটা একটা আ গেট। তো তোমার যে কি বলবো? তোমার যে ট্যালেন্ট আছে যতটুক আমার মধ্যে একটা ট্যালেন্ট আছে, তোমার মধ্যে একটা আছে, ওর মধ্যে একটা আছে। সবকিছুকে কিন্তু শোকেস করার ওই একটা গেট। সেটাকে যদি কেউ প্রফেশনালি নিতে পারে YouTube কে Facebook বা Insta বলো যেকোনো ডিজিটাল মাধ্যমকে, আমার মনে হয় সেটা কিন্তু একটা ঠিকঠাক জায়গা। আগে যেমন আমরা আমরা আমাদেরও আগের জেনারেশন যখন এইসব ডিজিটাল ওয়ে ছিল না, তখন কিন্তু মানুষের ওই একটাই টিভি মাধ্যম ছিল। যেখান থেকে আমরা চিনতে পারতাম। হুম, তখন কিন্তু পথটা অনেক কঠিনও ছিল কিন্তু সোজাও ছিল। সোজা ইন দ্যা সেন্স হচ্ছে তখন মানুষ ওখানে যেতেন সিলেকশনটা পরিষ্কার হতো। এবং কঠিন ইন দ্যা সেন্স হচ্ছে সব মানুষ ওই রাস্তায় যেতে পারতেন না। সব জানতেন না কিভাবে যাবে বা ওইটা অধরা ছিল। মানে ছোঁয়ার বাইরে ছিল। কিন্তু এখন কিন্তু অনেকটা ছোঁয়ার মধ্যে চলে এসছে এবং প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ একটা নেগেটিভ হুম, মানে দিক থাকে। তো এটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা কোনটাকে বেছে নেব। আর রইলো সিলেকশনের অবশ্যই একটা পার্সেন্ট থাকে যে তোমার ফলোয়ার্স কত। বিকজ আমার মনে হয় ধরো আমি আমার নিজের একটা YouTube চ্যানেল আছে। ধরো আমি যদি কোনো প্রোডাকশন হই, আমার YouTube চ্যানেলের নাম মাধুরী দে প্রোডাকশনস। তো আমি যদি ব্রড ওয়েতে কোনো প্রোডাকশনস করি, ধরো আমি তোমাকে নিলাম। আমি চাইবো যে তোমার কত ভিউজ আছে। তে আমি তোমাকে নিলে হুম, আমার হুম। যে জিনিসটা আছে আমি তোমার মাধ্যমে কতজন মানুষের কাছে আমার কানেক্ট করতে ভিউয়ার্স পারবো। ছাড়া কানেক্ট করতে পারবো। সেটা কিন্তু তুলনামূলক একটু কম। কিন্তু যারা খুব বড় ব্যানারের হয়, আমার মনে হয় তারা তাদের ভিউয়ার্স এবং তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা সেটাই কিন্তু ইস এনাফ। তাদের কাছে আমার মনে হয় কিছু, কিছু ক্ষেত্রে এবং আ ট্যালেন্টটাই কিন্তু বড় কথা এবং ধরো আমি তোমার সাথে রিলেটেড। তো তুমি জানো আমি কেমন কাজ করি, সেই হিসেবে তো হয়। হুম। সেই হিসেবেই বেশি হয়। আর ফলোয়ার্সটা আমার মনে হয় সেই ক্ষেত্রে হয়, যেখানে তোমার ফলোয়ার্স ছাড়াও আমার ফলোয়ার্সটাকে মানে আমার ফলোয়ার্স ছাড়াও আমি তোমার কানেক্ট। ফলোয়ার্সটাকে ইউজ করতে পারি। সাকসেসফুলি এত বছর কাজ করছো। হুম। তো বোম্বেতে আ গিয়ে ডাক পাচ্ছ হ্যাঁ, গান করার? হুম। আমি বম্বেতে শঙ্করজির মানে শঙ্কর মহাদেবনজি উনি আমার সারেগামাপাতে উনি আমার গুরু ছিলেন। তো উনার আ সুরে আমি কাজ করেছি which is upcoming। বাংলাতে কি অবস্থা? বাংলাতেও কাজ করছি। আর আমি যেটা বলতে ভুলে গেলাম যে শঙ্করদি ছাড়াও আমি যেই আশাজির সাথেও কাজ করেছি, লতাজির সাথেও কাজ করেছি। হুম। এনারা এবং লক্ষ্মীকান্ত প্যারেলালজি। লক্ষ্মীকান্তজিকে আমি পাইনি। পেয়ারেজির উনার যে একটা ট্রুপ আছে ওইখানেও আমি কাজ করেছি। তো আই এম ভেরি ব্লেসড কি এনাদের সান্নিধ্য পেয়েছি। অমিতাভ বচ্চনজি এবং বিরজু মহারাজজি। তো এনাদের আগে পরে মানে আজিব হাসানে আমাদের একটা শো ছিল। হুম। সুরেশ ওয়াডকরজির ঘরানায়। তো ওখানে আমাদের পারফরম্যান্স ছিল। তার আগেই ওই একটা বিরাট বড় পারফরম্যান্স দেখে অমিতাভজি এবং বিরজু মহারাজজির ওই একটা যুগলবন্দি দেখে আমরা তারপরে পারফর্ম করতে যাওয়া ইটসেলফ একটা মানে ভয়ে গলা কাঁপছে যে কি বেরোবে এরপর গলা দিয়ে। তো কলকাতায় তো এত সিনেমা হচ্ছে। হ্যাঁ, সেখানে তুমি গান করার সুযোগ হ্যাঁ, হ্যাঁ, পেয়েছো? হ্যাঁ। আমি মহিষাসুর মর্দিনীতে যে আ মানে ওটার যে টাইটেল সংটা সেটা আমার গাওয়া। মহিষাসুর মর্দিনী। তারপরে মস আ মাসুম, আ ধানবাদ, ধানবাদে আমার গান আছে। এছাড়াও রিসেন্ট ২ টো ফিল্মে গাইলাম। হুম। সেটা আমার মনে হয় আগামী মাসের ফেব্রুয়ারিতে রিলিজ হবে। আ কদিন আগেই একটা গাই তোমার চোখে সবথেকে আইডিয়াল সিঙ্গার কে? মানে কাকে তুমি রাখবে তোমার চোখে? মানে কারণ তুমি আ তোমার একজন গুরু রয়েছে। হ্যাঁ, তুমি লতাজি আশাজির সাথে কাজ করেছো হ্যাঁ। বললে। তো তোমার কাছে বেস্ট সিঙ্গার কে?
বেস্ট সিঙ্গার আ মানে এরকম কোনো বেস্ট নেই জানো তো? সবাই বেস্ট। আমি কাকে ছেড়ে কার কথা বলবো? খুব কঠিন, কঠিন কোয়েশ্চেন করছো তুমি। আম আমার গুরুজি হিসাবে আমি আচার্য জয়ন্ত বোসকে পেয়েছি। তো উনার মানে সাংগীতিক শিক্ষা এবং উনার যে আ ওয়ে অফ সিঙ্গিং টা সবসময় আমার কাছে সবার আগে থাকবে। আমার বাবা যিনি গান গাইতেন। তারপরে আমার মনে হয় লতাজি আশাজি তো অবশ্যই আছে। তুমি এখনকার কথা বলছো না আগের মানে এখনকার, এখনকার? এখনকার। অরিজিৎ সিং obviously no doubt about that. আচ্ছা ধরো তোমাকে বোম্বে থেকেও ডাকলো এবং হ্যাঁ, কলকাতা থেকেও রিনাউন্ড চ্যানেল থেকে ডাকলো। হুম। তো তোমার দুদিক থেকেই খুব ভালো কানেক্টেড, সবাই তোমাকে চেনে। তুমি কোনটা ফার্স্ট এ চুজ করবে এবং কেন চুজ করবে? মানে কোন চ্যানেলকে ফার্স্ট এ রাখবে? যেখান থেকে তুমি উঠেছো নাকি তোমার যেখানে তুমি কাজ করছো? যেখান থেকে আমি উঠেছি বিকজ রুট ভুলে গেলে অবশ্যই চলবে না। কিন্তু এখানে তুমি কাজ করছো তো। হ্যাঁ, মানে এখান থেকেই তো উঠেছি আমি। আমি তো সারেগামাপার পরে গেছি। আমার তো সবকিছু এখানেই। আমি বম্বেতে থাকি, আমি বম্বেতে আন্ধেরিতে থাকি। বাট আমার তো জন্ম এখানে। আমি তো রুট ভুললে চলবে না। আমি কলকাতার কাজটা করে বম্বেতে যাব। গুড আনসার। আহ একটু গান শুনি তোমার। নিশ্চয়ই। কি গান করবে? আমার নিজস্ব কম্পোজিশন একটা শোনাই। আমি নিজে এখন কিছু, কিছু কম্পোজ করছি। ফার্স্টে বলিনি, পডকাস্টে শোতে কখনো কেউ গান করে না। আপনারা দেখেছেন আমার যখন ফার্স্ট এপিসোড হয়েছিল, সারেগামাপায়ের অমিত এসছিল আমার এপিসোডে। অমিতও কিন্তু গান করেছিল। তো আজকে ফিমেল সিঙ্গারকে পেয়ে গেছি আপনাদের সবথেকে কাছের মানুষ মাধুরীদি রয়েছে আমার সাথে। মাধুরীদির গলায় দুটো গান শুনি। উম নীল আকাশে সেজেছে সাদা মেঘে, আজ বাতাস ভরেছে আবেগে। নীল আকাশে সেজেছে সাদা মেঘে, আজ বাতাস ভরেছে আবেগে। ভোরের শিশিরে স্নেহের ছোঁয়া, আগমনীর আলো চারিদিকে। শিউলির সুগন্ধে মন মাতোয়ারা, কাশের ওই ছন্দে প্রাণ আত্মহারা। ঢাকের বলে ঢ্যাঙ্কু নাকুর নাক্কু নাকুর তাল বেজেছে। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। আমাদের মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। উমা মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। উমা মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে। বাহ! এই গানটা এই আ এই বছর পুজোয় রিলিজ হলো। বাহ! খুব সুন্দর একটা গান শুনলাম। পডকাস্টেই ফার্স্ট টাইম আ আপনাদেরকে, আমাদের অডিয়েন্সকে গান শোনাতে পারলাম। আচ্ছা, আ তুমি তো মাচা প্রোগ্রামও করো। হ্যাঁ, মাচাতে অনেক দর্শক থাকে, কানেক্ট করে এরকম। আর কলকাতাও প্রোগ্রাম করো। তো মানে মাচাতে যে যারা তোমার গ্রামে যেখানে করো, তো সেখানে কখনো কোনো প্রবলেম ফেস করেছো? হ্যাঁ। প্রবলেম তো ফেস করেছি। মানে এত জায়গায় যেতে গেলে প্রচুর প্রবলেমও বা হয়। এরকম হয়েছে কখনো ধরো তোমার একটা স্লট আছে বা অন্য কোনো রিনাউন্ড সিঙ্গারের একটা স্লট আছে, ধরো সে এলো না, তোমাকে তুলে দিল হুম, যে উনি ফার্স্টে গান করবে, হুম। তো এরম কখনো প্রবলেম না, হয়েছে? ওটা হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে আ দেখো আমাদের এই ইন্ডাস্ট্রিটা না খুব মানে ছোট। ছোট তো। তো আ মোটামুটি বলতে নেই এটা। কিন্তু সবাই ইনসিকিউরিটি তে ভোগে। সে যত বড়ই আর্টিস্ট হোক। হয়তো আমার ধরা-ছোঁয়ার বাইরে। হুম। তবুও তার মধ্যে না জানি কেন একটা কিছু থাকে। তো এরকম হয়েছে আমি আমার ব্যান্ড নিয়ে গেছি। আমার পরে বিরাট একজন মানুষের পারফরম্যান্স। হুম। তো আমি গেছি। আমাদের সাউন্ড ব্যালেন্স সমস্ত কিছুতে প্রবলেম আসছে। হুম। উপরের যে লাইনারের উপরটা বন্ধ হয়ে রয়েছে। কেন? আচ্ছা, আচ্ছা হ্যাঁ চালাচ্ছি। তো এইরকম কিছু সমস্যা আসে। যেমন আমাদের যেখানেই যে আমাদের ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা মেক্সিমাম মানে আমার লাইভ পারফরম্যান্স এর লিমিটেশন থাকে। তো ১ ঘন্টা হতে না হতেই যে এবার কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। আর্টিস্ট যে আছেন সে চলে আসবেন।
তো এটা আমার যে ম্যানেজার আছে সে সামলায়। তো সে বলে যে, আপনার ম্যানেজার যদি উইথআউট অ্যানাউন্সমেন্ট এ যদি স্টেজে চলে আসেন তো কিছু করার নেই। আমাদের যতটুক টাইম আছে আমরা সেটা করার পরেই নামবো।" তো এরকম কিছু তো আসেই। এরকম প্রবলেম তো ফেস করতেই হয়। কারণ কোনো বাজেভাবে কোনো ইস্যু বা কিছু হয়নি না, কখনো? সেইভাবে করে গডস জি। গ্রেস সেরকম কিছু হয়নি। তো তোমার সামনে কি প্রোগ্রাম রয়েছে? সামনে তো লাইভ শো তো আছেই। এই তোমার ২৯ তারিখ আছে, ১ তারিখ আছে। এরকমভাবে কন্টিনিউয়াসলি আছে। তোমার সিঙ্গিং এর ক্যারিয়ারে তুমি বললে অনেক ছোটবেলা থেকেই শুরু করেছো। হুম, তো ফ্যামিলি সাপোর্ট তো রয়েছে। হুম। তো তোমার সেক্ষেত্রে মানে কোনো কাজের ক্ষেত্রে হয়তো কোনো কি আ মানে কোনো প্রবলেম ফেস হয়েছে? কাজের বলতে? কোনো কাজের ক্ষেত্রে মানে ধরো হয়তো গানের জগতেই বলছি। হুম, ফার্স্ট এ তোমাকে বললাম কাউজের কথা। হুম, তো এরকম তোমার তো এখানে অনেক সিঙ্গার আছে, ফিমেল সিঙ্গাররা। হুম, সবাই আমরা বলে থাকি যে, "ও আমার বন্ধু হয়। ও হুম, কাজ করছে।" হুম। তো কখনো কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে যে কাজের ক্ষেত্রে? দেখো লাইফ আছে তো সমস্যা হবেই। আর আমি যদি এই ইন্ডাস্ট্রি থেকে নিজের ফ্যামিলি ভাবি, তো নিজের ফ্যামিলিতে সমস্যা হয় না? নিশ্চয়ই হয়। আমরা যদি একটা বাড়িতে ৫ জন মেম্বার থাকি, আমাদের তো ঝগড়া হবে, আবার মিটমাটও হয়ে যাবে। তো হয়, এরকম অনেক কিছুই হয়। ওই যে বললাম সবাই ইনসিকিউর। হুম, তো আ সবাই এরকম কিছু না কিছু হয়। তো সেই জিনিসটা আমি ধরে বসে থাকি না। আমি ওই পেছনের জিনিসগুলো না আমি মানে হাবি হতে দিই না আমার উপরে। যে এটা আমার সাথে করেছে ওটা মনে রাখা ওটা হয় না। তো যেটা হয়ে গেছে ঠিক আছে। ছেড়ে দাও। আচ্ছা এটা করেছে ঠিক আছে। আমি মনে করি একটা জিনিস আমি ভীষণভাবে মানি। সেটা আমাকে ওই গ্রুমিং টা আমাকে হেল্প করেছে। সেটা হচ্ছে আ তুমি যেটা করবে, এখন তুমি তোমার বর্তমানটাকে যদি ঠিক রাখো, তোমার অতীত ভালো হবে, তোমার ফিউচার ও ভালো হবে। কর্ম কথা বলে। তো তুমি তোমার কর্ম ঠিকঠাক রাখো, ওটা ঠিক হয়ে যাবে। ও যেটা করছে ঠিক। they will regret কোনো না কোনো সময়। তো আমি এটাকে হাবি হতে দিই না। আমি আমার কাজ করি। আমি আমার রেকর্ডিংস যেগুলো আছে সেগুলো গাই। আমি গান গাই, আমি রেওয়াজ করি যতটুকু আমার দ্বারা সম্ভব। আমি কম্পোজিশন করি। তো আ আমি আগে কম্পোজ করতাম না। তো কম্পোজিশন শুরু করেছি আমি আমার নিজের কম্পোজিশন এ আমার যে চ্যানেলটা বললাম সেখানে আমি রেগুলারলি আ রেগুলারলি মানে হচ্ছে একটা চ্যানেলে যেভাবে দেওয়া উচিত পোস্ট মাসে করা হ্যাঁ, উচিত। হ্যাঁ। সেভাবে করে আমি করছি। আমি আমার Insta, Facebook এর জন্য করছি। আমি আমার যেগুলো রেকর্ডিং ফিল্মের কাজ সেগুলো করছি। আমি আমার ফ্যামিলির সাথে, আমার বন্ধু-বান্ধবের সাথে হ্যাপি আছি। এবং আমার যারা কলিগ আছে তারাও আমার সাথে কিন্তু ভালো। কিন্তু ওই যে বললাম কিছু তো থাকবেই। হুম, হুম। ওটাকে তুমি লাইফ থেকে কোনো সময় কারোর লাইফ থেকে কেউ বাদ দিতে পারে না। কিন্তু আমি কিভাবে তাকে ট্রিট করব সেটা আমার হাতে থাকে। আমরা তোমাকে কিছুদিন আগে কিছু পলিটিক্যাল দলের সাথে দেখেছি। হুম, তো এরকম অনেক সিঙ্গাররাই আছে যারা পলিটিক্যাল সাথে যুক্ত আছে। হুম। তুমি কি ইন ফিউচার কোনো কিছু ভাবছো? ওরে বাবা! একদম না। আমি পলিটিক্যাল কোনো কিছুর সাথেই যুক্ত নেই। আ ভালো করলে কোয়েশ্চেনটা করে। এটা অনেকেই আমাকে করেন বাট আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। আ তুমি করলে তো আমি একটা ওয়ে অফ আ মাধ্যম পেলাম যেখান থেকে আমি কথাটা বলতে পারি। আমি কিন্তু কোনো পলিটিশিয়ান দলের সাথে যুক্ত না। আমি বিইং আ মিউজিশিয়ান আ আমি উনাকে ফোঁটা দিই এবং আজকে থেকে না, আমি উনাকে বহু বছর থেকে ফোঁটা দিই। এবং আ তার বিনিময়ে আমি কোনোদিনও উনার থেকে কিছু চাইনি এবং তার বিনিময়ে উনিও আমার থেকে কোনোদিনও কিছু চায়নি। এটা একদম ফিঙ্গার ক্রসড এবং আ আমি ওই বিনিময়টা ভীষণ ভয় পাই। আমি বিনি আমি সু আমি তোমাকে ১ম এ বলেছি আমি শুধু গানটা পারি আর কিচ্ছু পারি না। সো কেউ যদি আমাকে গান গাইতে আ অন্য কোনো দলেও ডাকে, তাহলে আমি যদি সেখানে মনে করি যে আমার দর্শক আছেন এবং তারা আমার গান ভালোবাসছেন, আমি সেখানেও যাব। আমি গান পাগল। আমি গান গাইতেই এসছি। আমি আর কিচ্ছু জানি না। সুতরাং আমাকে যারা দেখছেন, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো কাজ করছি না। আমি গান গাইছি। তুমি তো ন্যাশনাল স্কলারশিপ পেয়েছো। হুম। তো একটু যদি আমাদেরকে শেয়ার করো বিষয়টা। আম ওই ওই যে বলেছিলাম শুরু থেকেই গানটা নিয়েই তো ন্যাশনাল স্কলারশিপ পাই আমি লাইট ক্লাসিক্যাল এবং নজরুল গীতির উপরে। ন্যাশনাল স্কলারশিপ, যুগল শ্রীমল বৃত্তি হুম, এবং গোল্ড মেডেল এবং রাজ্য সঙ্গীত একাডেমি থেকেও আমি ফার্স্ট হই। তো এইগুলো করেছিলাম আমি যখন আমার বিয়ের আগে। তো আমার বাবা অত কিছু জানতো না যে নিয়ে এসে দৌড়াদৌড়ি করতে হয় এইসব রিয়ালিটি শো তখন ১ম। হুম। তখন নচিদা একটা রিয়ালিটি শো অ্যাঙ্কারিং করতেন। সেখানেও আমি গেছি। তো আমি সেই কল্যাণী থাকতাম। তো সেখান থেকে আমাদের আসা যাওয়া করতে হতো। অর্ধেক খবর তো পৌঁছতেই না। ওই যে তোমাকে বললাম যে ধরা-ছোঁয়ার বাইরে ছিল জিনিসপত্রগুলো।
তো উম তখন তো সেভাবে তোমার হচ্ছে Instagram, Facebook ও ছিল কিচ্ছু না। ছিল না, কিছুই আমি না। বললাম তো। তো তার জন্য আমরা জানতামও না যে সেইভাবে এসে কলকাতায় থাকতে হবে বা কলকাতায় কার সাথে যোগাযোগ করলে এইসব জায়গায় যেতে হুম। পারবো। কিছুই জানতাম না। তো তখন এই সবগুলো করে গেছিলাম। একাডেমিক এই ব্যাপার-স্যাপারগুলো করেছিলাম। তো তোমার যখন তুমি অডিয়েন্স এর কাছে যাও, হুম, একটা গুড আ এক্সপেরিয়েন্স বলো, একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার করো। হুম। গুড এক্সপেরিয়েন্স ২ দিন আগেই আমি দুর্গাপুরে একটা শোতে যাই। উম সেখানে আসার কথা ছিল অনেক মানে অনেক আম নামকরা শিল্পীদের। বম্বের থেকে এবং কলকাতারও অনেক আ বড় শিল্পীরা আসার কথা ছিল। কিন্তু আনফরচুনেটলি তাদের অ্যাডভান্স বা টাকা-পয়সা নিয়ে কোনো একটা ঝামেলা হওয়াতে তারা দুজনের মধ্যে কেউই আসতে পারেনি। গিয়ে শুধু আমারটা ক্লিয়ার হয়ে গেছিল দেখে শুধু আমি গিয়ে পৌঁছেছিলাম। তো আমার একটা বিশাল আ ভয় ছিল যে এত বড়, বড় রিনাউন্ড সিঙ্গাররা আসার কথা সেখানে আমি এসে পুরো আক্রোশটা আমার উপর না পড়ে। হুম, কিন্তু বাই গডস গ্রেস আমার সেদিনের অনুষ্ঠানটা এত ভালো হয় এবং আমি প্রায় ২.৫ ঘন্টা পারফর্ম করি। আমি ২.৫ ঘন্টা পারফর্ম করাটা মানে সহজ নয়। হুম, আর আমি যে ধরনের গান গাই। তো ২.৫ ঘন্টা পারফর্ম করি এবং মানুষ আ মানে কি ধরনের রিকোয়েস্ট আসছিল তোমাকে বলে বোঝাতে পারব না। 19 আ আ 60 র গান, আবার ২০২৫ এর গান। মানে এই ধরনের জিগজ্যাগ মনে হচ্ছিল আমি মাধ্যমিকে বসেছি কোয়েশ্চেন পেপার কোথা থেকে দিচ্ছে। তো আমার ভীষণ ভালো অভিজ্ঞতা হয়। ওই একটা এক্সপেরিয়েন্স এ মানে মানুষ এইভাবে করেও মাথায় নিতে পারেন। সব অডিয়েন্স স্টেজে চলে এসেছিল। এসে বাহ! সব আমরা একটা গ্রুপই সেলফি তুলেছিলাম। একটা গ্রুপই তুলেছিলাম। এত ভালো হয়েছিল অডিয়েন্সটা। এবং খারাপ এক্সপেরিয়েন্স তো মোটামুটি গ্রামের দিকে বেশি হয়। সেখানে হয় কি? অনেক সময় গান ভালো লাগলে ধরো আগে এরকম ছিল না? হুম, কি বলে? আমি তো ওটা ভুলেও গেলাম। মাচা? মাচা না, টিকিট কেটে শো হতো যেগুলো? যাত্রা? না, যাত্রা না। যাই হোক ওই একটা টার্মস আছে। তো টিকিট কেটে শো ছিল গ্রামের দিকে। হুম। হুম? এবং সেখানে একটা বিরাট বড় মাঠের মধ্যে শো ছিল। তো সেখানে হাতি চলে এসছিল। আরে বাপরে! হ্যাঁ, তো হাতি চলে এসছিল। না, আমি তোমাকে ২ টো ঘটনা বলি। একটা হচ্ছে টিকিট কেটে শো ছিল। হুম, সেখানে হুম। গান ভালো লাগলে না তোমাকে ওই মাঠের থেকে ছোট, ছোট মাটির দানা ছুড়ত। মাটির দানা। দানাগুলো ছুড়তো। ক্ষেতের যে ছোট, ছোট মাটির দানাগুলো ওপেন হয় শো না? যেগুলো, ওপেন শো। ওপেন শো না কিন্তু ওগুলো টিন দিয়ে ঘেরাও থাকতো। ওকে। আমি তোমাকে বহু বছর আগের কথা বলছি। ২০০০ আ ৮, ৮ কি ১০ এরকম হবে। তখন আমি সদ্য, সদ্য গান স্টেজে গাওয়া শুরু করি। তার আগে দিয়ে শুধু শিখে গেছি। গান আমি পারফর্ম করতাম না। ২০০৮ এর পর থেকে আমি স্টেজ করা শুরু করি। ওই ৮ কি ১০ এর কথা আমি তোমায় বলছি। আম ছোট, ছোট মাটির দানা ছুড়তো। আর আমি তো ভয় পেতাম, গান থামিয়ে দিতাম। আর তখনই চিৎকার, "কি হলো, কি হলো?" এদিকে দেখছি আমার যে ড্রামস আছে, ড্রামসের উপর টুক করে পড়ছে। আমার মাইকের উপর টুক করে পড়ছে। এরকমভাবে পড়তো। তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ভয় পেয়ে আমি না গান বন্ধ করে পেছনে চলে যাই। অর্গানাইজার্স তাড়াতাড়ি ছুটে আসে। এসে বলছে যে, "কি হলো তুমি গান বন্ধ করলে কেন? তোমার গান তো ভালো লাগছে।" আমি বললাম, "ভালো লাগছে বলে মাটির এরকম দানা ছুটছে।" বলে, "ওরা ভালো লাগলেই ওগুলো ছোড়ে।" তো ও! এটা একটা peculiar একটা এক্সপেরিয়েন্স। এটা খারাপ বলব না ভালো বলব আমি জানি না। কোন দিকে রাখবো। হুম। পরে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমি আর উঠিনি স্টেজে। আমি এত ভয় পেয়ে গেছিলাম। আমি প্যানিকড হয়ে গেছিলাম যে এরপরে যদি কিছু ছড়ে, তারপর যদি মানে কিছু হয়ে একটা যায় তো আমি ওটা সামাল দিতে পারব না। আমি একটু বরাবরই ভীতু টাইপের। আমি বেরিয়ে গেছিলাম। আমি বাহ! যতটুক করে। আর আরেকটা এক্সপেরিয়েন্স আমি তোমাকে কাটলাম। আরেকটা এক্সপেরিয়েন্স হচ্ছে আম ঐরকমই একটা শো এইদিকে ছিল কোথাও একটা বর্ধমানের এদিকে। আ বড়জোড়া বোধহয় এরকম একটা জায়গার নাম। তো ওখানে ক্ষেতের মধ্যে শো হচ্ছে এবং ওপেন শো। ওটা কোনো টিন দিয়ে ঘেরাও ছিল না। ওখানে হাতি চলে আসে স্টেজে। এবার আমি তো স্টেজ থেকে নেমে বরাবর সেই দেখছি যে হাতি ছুটছে। আমি স্টেজ থেকে নেমে স্করপিওতে বসে পড়েছি। আর ড্রাইভার বলছে, "দিদি স্করপিওতে হাতি এক লাথি দিলে উল্টে যাবে।" তো এরকম এরকম মানে বিরাট, বিরাট এক্সপেরিয়েন্স হয়েছে। তোমার আপকামিং আ গানের জন্য মানে অগ্রিম শুভেচ্ছা আমাদের থ্যাংক ইউ। তরফ থেকে। আর খুব ভালো লাগলো একটা এপিসোড করে। থ্যাংক ইউ। আর যদি আর ১-২ লাইন যদি গান করে আমাদের এপিসোডটা শেষ করতে পারি। নিশ্চয়ই। মন শিমুল পলাশের
আবেশে হয়েছে মাতোয়ারা কোন চেনা মনের খোঁজেতে স্বপ্নেরা বাঁধন হারা আজ এই ফাগুন সাজে যদি তার দেখা পাই থমকে পথেরই মাঝে বারবার আমি একা তাই আকাশে বাতাসে সে তো ছড়িয়ে আছে ক্ষতি কি চলে এলে কাছে ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে আজি ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে এই ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও।